হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমরা জানার চেষ্টা করব আসলে পলিটিক্যাল সায়েন্স কি, এবং এই পলিটিক্যাল সায়েন্স যে শব্দটা রয়েছে, এখানে একটা শব্দ রয়েছে সায়েন্স। এই সায়েন্স আর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পলিটিক্স আর সায়েন্সের মধ্যে রিলেশনটা কি এবং এদের পার্থক্যটা কি, আসলে কি পলিটিক্যাল সায়েন্স একটা সায়েন্স, এই সব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। Science is the study of politics and government using the tools of social science. Political scientists use the same scientific method that natural scientists use. That is, state a question, use a theory, generate hypotheses, gather some data, draw a সবার প্রথমে আমরা জানার চেষ্টা করি যে পলিটিক্যাল সায়েন্স কি। পলিটিক্যাল সায়েন্স হলো আন্তর্জাতিক এবং তুলনামূলক দৃষ্টিকোণ থেকে রাজনীতি এবং ক্ষমতার অধ্যয়ন। এখান থেকে আমরা জানতে পারি রাজনৈতিক ধারণা, মতাদর্শ, প্রতিষ্ঠান, নীতি, প্রতিক্রিয়া এবং আচরণের পাশাপাশি গোষ্ঠী শ্রেণী, সরকার, কূটনীতি, আইন, কৌশল এবং যুদ্ধ বোঝার অন্তর্ভুক্ত। আমরা এইসব বিষয় জানতে পারি এই পলিটিক্যাল সায়েন্স থেকে। এই জন্য পলিটিক্যাল সায়েন্স ইম্পর্টেন্স, এবং এটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের জনক বলা হয় অ্যারিস্টটলকে, এবং তিনি প্রথম পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলেছিলেন। অর্থাৎ পলিটিক্যাল শব্দটা প্রথমে ব্যবহার করা হতো, তিনি সায়েন্স শব্দটাকে যুক্ত করে দিয়েছেন। তারপর থেকেই এই শব্দটা আসে যে পলিটিক্যাল সায়েন্স। এখন আমরা জানার চেষ্টা করি সায়েন্স সম্পর্কে। সায়েন্স যে শব্দটা রয়েছে, এই সায়েন্স শব্দটা হলো একটা ল্যাটিন শব্দ, যার মিনিংস হচ্ছে নলেজ, নোয়িং, এক্সপিরিয়েন্স। এগুলো মানে হচ্ছে সায়েন্স। এখন আমরা বোঝার চেষ্টা করি যে সায়েন্স কি, সায়েন্স কাকে বলে। সায়েন্সের একটা ডেফিনেশন জানা উচিত। সায়েন্সের আমি একটা শর্ট করে তোমাদের ডেফিনেশন বলি। সায়েন্স হলো বিজ্ঞানের এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা প্রাকৃতিক এবং সামাজিক জগতের যে জ্ঞান রয়েছে সেটাকে বুঝতে পারবো। এখন তোমাদের আমি বলি যে পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স? আমরা কি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে পারি? আসলে কি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান? আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব একটু পরে। এর আগে আমি তোমাদের বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান যে রয়েছে কিন্তু বিজ্ঞান নয়। রাষ্ট্রবিজ্ঞানকে আমরা সামাজিক বিজ্ঞান বলি। কেন এবার সামাজিক বিজ্ঞান বলি? এর পিছনে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। এই যে আমি তোমাদের বললাম যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয়, এটাতেও অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তো এখন সেই কন্ট্রোভার্সিগুলোকে নিয়ে আলোচনা করব, আর সপক্ষে যুক্তি দিব এবং তার বিপক্ষেও যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলোকেও আমরা অ্যানালিসিস করি। এর আগে আমরা জানার চেষ্টা করি যে পলিটিক্যাল সায়েন্স আর হচ্ছে সায়েন্স, এই দুটো জিনিসের মধ্যে রিলেশনস কি এবং এদের পার্থক্যটা কি সেটাকে নিয়ে। সবার প্রথমে আমরা আলোচনা করি পলিটিক্যাল সায়েন্সের ডিফারেন্টটাকে নিয়ে, যে পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্সের মধ্যে যে ডিফারেন্টটা রয়েছে সেই ডিফারেন্টটাকে নিয়ে। বিজ্ঞানকে বস্তুগত বিজ্ঞান হিসেবে দেখা যেতে পারে, যার অর্থ এটি শুধুমাত্র সেই জিনিসগুলোকে সংজ্ঞারত করে যার দেখা বা অনুভব করা যায়। যাই হোক, রাষ্ট্রবিজ্ঞান ধারণাগুলিকে ব্যাখ্যা করে, যার অর্থ রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র বস্তুবাদী তত্ত্বকে ব্যাখ্যা করেনি, বরং এটি আদর্শবাদী তত্ত্বগুলোকেও কিন্তু ব্যাখ্যা করেছে। এবার আমরা বোঝার চেষ্টা করি রাষ্ট্রবিজ্ঞান এবং বিজ্ঞানের সম্পর্কটা কি একটা এক্সাম্পলের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানের যে আইন বা নীতিগুলো রয়েছে তার মাধ্যমেই কিন্তু একজন সরকার বা একজন মুখ্যমন্ত্রীর গঠন হয়। স্যাম বিজ্ঞানও কোনো ফর্মুলার দ্বারা বা কোনো কিছু এক্সপেরিমেন্টের দ্বারাই কিন্তু সেই জিনিসগুলোকে আমরা মেনে নিতে পারি, এবং কোনো কিছু নতুন জিনিস কিন্তু তৈরি হয় সেই ফর্মুলাগুলোর মাধ্যমে। এটাই মিল রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় না, কেন রাষ্ট্রবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান বলা হয়, এর পক্ষে এবং এর বিপক্ষে যুক্তিগুলোকে আলোচনা করি। সবার প্রথমে আমরা আলোচনা করব এর বিপক্ষে, অর্থাৎ না বলার যে কারণগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। এক নম্বর পয়েন্ট সেটা হলো তথ্যের থেকে অনেক বেশি তত্ত্বের নির্ভর। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানীরা তত্ত্ব ও তথ্যকে সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলনের আত্মনিয়োগ করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলন অপেক্ষা দার্শনিক চিন্তা ভাবনা ও মতবাদকে অধিক প্রাধান্য দেয়। তাদের আলোচনার মধ্যে তথ্য অপেক্ষা তথ্যের আধিক্য থাকায় অনেক রাষ্ট্রবিজ্ঞানীকে বিজ্ঞান বা পদবাচ্য বলে মনে করেন। দুই নম্বর সেটা হলো ধারাবাহিকতা। বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে তার মধ্যে ধারাবাহিকতার বিশেষভাবে লক্ষ্য করা যায়, তো রাষ্ট্রবিজ্ঞানীদের এইরকম কোনো ধারাবাহিকতা লক্ষ্য করা যায় না। এই জন্য আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান সায়েন্স নয়। তিন নম্বর সেটা হলো যে প্রাকৃতিক বিজ্ঞানের পরীক্ষালব্ধ ফলাফল সর্বজনীন প্রকৃত সম্পূর্ণ হওয়ায় তা সব দেশে ও সব সমাজেই সমভাবেই প্রযুক্ত হয়, কিন্তু একটা দেশের রাজনৈতিক গবেষণার ফল অন্য কোনো দেশে একইভাবে প্রযুক্ত না হতেও পারে। সামাজিক কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রে পার্থক্য থাকার জন্য বিভিন্ন দেশে বা বিভিন্ন সমাজে একই বিষয়ের উপর গবেষণার ফল স্বাভাবিক কারণে ভিন্ন ভিন্ন হতে বাধ্য। তাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি না। চার নম্বর সেটা হলো বস্তু জগৎ যে রয়েছে সেটা যেরকম প্রাকৃতিক নিয়মগুলোকে মেনে চলে, রাষ্ট্রবিজ্ঞানীদের বিষয়বস্তু সেরূপ কোনো নিয়ম অনুসরণ মানে চলে না। তাই কোনো রাষ্ট্রবিজ্ঞানী কোনো একটি রাজনৈতিক বিষয় সম্বন্ধে
সঠিকভাবে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারেন না। আর এরূপ কোনো ভবিষ্যৎবাণী করা হলে তা সঠিক না। জানলাম শুধুমাত্র 4টা পয়েন্ট। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানীদের বিজ্ঞান বলার যুক্তিটাকে। 1 নম্বর যেটা, সেটা হলো অন্যান্য বিজ্ঞানীরা যেরকম পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তকরণ পদ্ধতি প্রয়োগের সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, নাগরিকদের আচার আচরণ প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব, এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হলজেনডরফ যথার্থই বলেছেন যে রাষ্ট্র সম্পর্কিত সব ধরনের অভিজ্ঞতা, ধারণা, জ্ঞান প্রভৃত পরিমাণের বৃদ্ধি পাওয়ার জন্য সেগুলোকে সুসংবদ্ধভাবে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটা বিজ্ঞান। 2 নম্বর যেটা, সেটা হলো এই সুসংবদ্ধ জ্ঞান থেকে কতগুলি সাধারণ নিয়ম বা সূত্র প্রতিষ্ঠাতা করা সম্ভব। সেই নিয়ম বা সূত্রগুলিকে রাজনৈতিক সমস্যার সমাধানে প্রায় সর্বক্ষেত্রে প্রযুক্ত হতে পারে। তাছাড়া মানুষের রাজনৈতিক আচরণের মধ্যেও সুসংবদ্ধ শৃঙ্খলা দেখা যায়। 3 নম্বর যেটা, সেটা হলো যেসব বিজ্ঞানীরা মনে করে যে রাষ্ট্র কিভাবে বিকাশ হবে সেই সম্পর্কে জ্ঞান নেই এই রাষ্ট্রবিজ্ঞানের, তারা সমাজ বিজ্ঞানের এই শাখাটিকে স্বরূপ যথার্থ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। কারণ জন্মলগ্ন থেকে রাষ্ট্রবিজ্ঞান একটি স্তর অতিক্রম করে বর্তমান অবস্থায় কিন্তু উপনীত হয়েছে। এই কারণে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু বিজ্ঞান বলতে পারি। 4 নম্বর যেটা, সেটা হলো যারা মনে করেন যে বিজ্ঞানীরা শুধুমাত্র তত্ত্বের উপর নয়, তথ্যের উপর নির্ভরশীল, তারা রাষ্ট্রবিজ্ঞানের সাবিক বা সনাতন রূপটি প্রত্যক্ষ করেই এরূপ সিদ্ধান্তের উপলব্ধি হয়েছেন বলে মনে হয়। কারণ মার্কস অ্যাঙ্গেলস কেবল তত্ত্ব নয়, সেই সঙ্গে ঐতিহাসিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সমাজ বিকাশের ধারণাটাকে বিজ্ঞান সম্মতভাবে ব্যাখ্যা করেছেন। সমাজ বিকাশের একটি বিশেষ স্তরে রাষ্ট্র কেন এবং কিভাবে জন্মলাভ করেছিল তারা কেবল তত্ত্বের সাহায্যে তা বিশ্লেষণ করেননি, এই সঙ্গে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণেরও সাহায্য গ্রহণ করেছিলেন। তাই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু বিজ্ঞান বলতে পারি। দ্যাটস মিন সবার শেষে আমি তোমাদের এটাই বলতে চাই যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু যেই যুক্তিগুলো যতই দিই না কেন, রাষ্ট্রবিজ্ঞানকে আমরা শুধুমাত্র সামাজিক বিজ্ঞান বলেই জানি। আমরা তাকে রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু বিজ্ঞান মেনে নিতে পারি না। কারণ বিজ্ঞানে যেরকম এক্সপেরিমেন্ট করা যায়, যেরকম আমরা বলতে পারি কোনো কিছুর প্রমাণ চায়, রাষ্ট্রবিজ্ঞান সেই প্রমাণগুলো দেয়, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে যে এরা তথ্যের উপর বেশি নির্ভরশীল, তত্ত্বের উপর নয়। এই জন্যই আমরা রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু সামাজিক বিজ্ঞান বলি। ভিডিওর শেষে আমি তোমাদের এটাই বলতে চাই যে একটা ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, তো সেই জন্য তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।